এই সংবিধানকে ধ্বংস করার চেষ্টা করা রাষ্ট্রদ্রোহিতা। ইতোমধ্যে যে অপরাধ তোমরা করেছো, সেই অপরাধের বিচার তোমাদের হবে। কি বলতে চাইছে যুগান্তর? একটা ছবি, টপ ভিউয়ের একটা ছবি, মাইক্রো দাঁড়িয়ে আছে, সেখানে সার্জিসরা মাইক্রোতে উঠছেন, সেরকম একটা ছবি দিয়ে তারা বলছে সেনাবাহিনী আরেকটি সরকার গঠনের পায়তারা করছে, আবার নতুন উপদেষ্টা তারা নিয়োগ করতে পারে। প্রিয় দর্শক, ইটিসি নিউজ বাংলাতে আপনাদের আরও একবার স্বাগত। এই মুহূর্তের দায়িত্বশীল ব্যক্তি আর গণমাধ্যমের গুরুত্বপূর্ণ সংবাদ প্রতিবেদনগুলোর কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যে আপনারা ভিডিওর শুরুতেই দেখে ফেলেছেন। তো চলুন যাই সম্পূর্ণ প্রতিবেদনগুলো দেখে আসার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেয়, সেই সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আজকের দায়িত্বশীল ব্যক্তি আর গণমাধ্যমের গুরুত্বপূর্ণ সেই সংবাদ প্রতিবেদনগুলো দেখে আসি। হঠাৎ করে রাতের বেলা এক চাঞ্চল্যকর খবর দিল গণমাধ্যম যুগান্তর। তারা বলার চেষ্টা করলো কক্সবাজারে হাসনাত, সার্জিস যারা, তাদের উপরে গোয়েন্দা নজরদারি করা হচ্ছে। হঠাৎ করে জুলাই অভ্যুত্থানের নায়ক নায়িকাদের উপরে, কুশীলবদের উপরে কেন গোয়েন্দা নজরদারি করা হচ্ছে, সেটা একটা চাঞ্চল্যকর খবরই বটে। যুগান্তর পত্রিকা এই খবরটা তুলে এনেছে। অন্য কোনো গণমাধ্যমে এই ভিডিওটা যখন করছি তখন পর্যন্ত এই খবর দেখা যায়নি। আমরা যতটুকু জানি, গত বছর জুলাই আন্দোলনের সময় যমুনা গ্রুপের যে দুইটা প্রতিষ্ঠান, গণমাধ্যম যমুনা টেলিভিশন এবং যুগান্তর, ছাত্র জনতার পক্ষে অবস্থান নিয়েছিল এবং যমুনা টেলিভিশনের সাংবাদিকদের নিয়ে আন্দোলনের মাঝে বহু মিছিল করা হয়েছে, যমুনাকে ধন্যবাদ দেওয়া হয়েছে, অন্য গণমাধ্যমদের ফ্যাসিস্টের দোসর বলা হয়েছে। এই ঘটনাগুলো কিন্তু আমরা এক বছর আগে দেখেছি। সেই যমুনা গ্রুপেরই যুগান্তর পত্রিকা যখন এরকম একটা খবর সামনে আনে, তখন সেই খবরের গুরুত্ব আছে বলেই বিবেচনা করতে হবে। কি বলতে চাইছে তারা? হঠাৎ করে হাসনাত, সার্জিস যারা, তাদের উপরে গোয়েন্দা নজরদারি কেন, ডিজিএফআই, এনএসআই কেন তাদেরকে গোয়েন্দা নজরদারির মধ্যে রেখেছে, সেই সন্দেহটা কেন তৈরি হলো? তাহলে কি সরকারের সঙ্গে এনসিপির সম্পর্কে ভাটা পড়ে গেল? কি হচ্ছে, কি বলতে চাইছে যুগান্তর? একটা ছবি, টপ ভিউয়ের একটা ছবি, মাইক্রো দাঁড়িয়ে আছে, সেখানে সার্জিসরা মাইক্রোতে উঠছেন, সেরকম একটা ছবি দিয়ে তারা বলছে গোয়েন্দা নজরদারিতে হাসনাত, সার্জিস যারা, হোটেল পরিবর্তনের বিষয়টা নিয়ে আমরা এর আগে একটা ভিডিওতে কথা বলেছি, কিন্তু সেটাকে কেন্দ্র করেই কেন গোয়েন্দা নজরদারি বাড়লো সেই ব্যাপারে এখন বিস্তারিত জানার চেষ্টা করব। সেখানেই বলা হচ্ছে, জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষবর্তীর দিনে হঠাৎ করেই তারা কক্সবাজারে যান, সেটা তো জানি, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই আগমন, বিলাসবহুল রিসোর্টে ওঠা, পরদিন আকস্মিক হোটেল পরিবর্তন, সব মিলে পুরো সফরকে ঘিরে জোরালো হয়েছে রাজনৈতিক জল্পনা কল্পনা। এরই মধ্যে আজ দুপুর 1:45টার দিকে হঠাৎ রিসোর্ট ত্যাগ করেন তারা। এরপর কলাতলীর শালিক রেস্টুরেন্টে মধ্যাহ্নভোজ করে বিকাল 3টার দিকে উঠে পড়েন শহরের অভিজাত আরেকটা হোটেল প্রাসাদ প্যারাডাইসে। হঠাৎ করে জুলাই বিপ্লবের এই সামনের সারির নায়কদের ব্যাপারে এরকম সন্দেহ কেন তৈরি হলো? কেন ব্যাপারগুলো এরকম ধোঁয়াশার মধ্যে রাখা হচ্ছে? গোয়েন্দা সংস্থা উপরের নির্দেশে এই গতিবিধি পর্যবেক্ষণ করছে, তাদের উপরে নজর রাখছে, কারোর সঙ্গে তারা বৈঠক করছে কিনা সেগুলো দেখছে। তার মানে হচ্ছে যে সরকারের কেন্দ্র থেকে ব্যাপারটা টনক নড়েছে। কেন্দ্রের যখন টনক নড়েছে এবং কেন্দ্র যখন গোয়েন্দা নজরদারির কথা বলছে, তখন কি এটা ধরে নেওয়া যায় যে এনসিপির সঙ্গে সরকারের সম্পর্কের ভাটা পড়ছে নানা কারণে, এবং সেই কারণটা কি নির্বাচনের তারিখ ঘোষণা? আমরা এটাও দেখলাম যে আজকে নির্বাচনের তারিখ জানিয়ে, অর্থাৎ ফেব্রুয়ারির রোজার আগে নির্বাচন হবে এরকম তারিখ জানিয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে নির্বাচন কমিশনে চিঠিও পাঠানো হয়েছে শেষ বেলায় এসে। তার মানে হচ্ছে যে এখন নির্বাচন কমিশনের উপরে নির্ভর করছে, নির্বাচনের এক ধরনের অনুমতি সরকার দিয়ে দিল। এই নির্বাচন ঠেকানোর বহু পরিকল্পনা হচ্ছে, এরকম আলোচনা চতুর্দিকে যখন হচ্ছে, তখন হাসনাত, সার্জিসরা কক্সবাজারে আদৌ কি করছেন, হোটেল কেন পরিবর্তন করলেন, এরকম অনেক ব্যাপার আদতেই কিন্তু সন্দেহ যোগায় বলেই কি গোয়েন্দা নজরদারি শুরু হয়েছে? আর যুগান্তর যে খবরটা সামনে আনলো, সেই খবরটা যদি সত্যি হয়, তাহলে জুলাই বিপ্লবীদের জন্য সেটা মারাত্মক ধরনের অসম্মান এবং মারাত্মক রকমের বিতর্কের মুখে পড়তে যাচ্ছেন, যাতে করে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও হয়তো চিন্তা করতে শুরু করবে দেশের জনগণ, যে তাদের উপরে আস্থা রাখা যায় কিনা। তিনি 11 কথা বলছেন, আবার জয়লাভ করবে বলেছেন জুলাই। তার মানে তারা সেনা আতঙ্ক ভুগছে, এটাও চিন্তা করছে যে সেনাবাহিনী আরেকটি সরকার গঠনের পায়তারা করছে, আবার নতুন উপদেষ্টা তারা নিয়োগ করতে পারে। এটা সন্দেহ করা বা তাদের মনে আতঙ্ক ঢুকা, এটা কোনো খারাপ কিছু না, ভালো কিছু। আর এটাই হওয়ারই কথা, কারণ তারা এই 11 মাসে যে পরিমাণ কার্যকলাপ করেছে, যে পরিমাণ মব সৃষ্টি করেছে, এবং নির্বাচনের তো বাংলাদেশে কোনো পরিবেশই নেই, এবং একটা দলকে সম্পূর্ণরূপে মিথ্যা হামলা দিয়ে কোণঠাসা করে রাখা হয়েছে। এবং বাংলাদেশ সেনা প্রধান যিনি আছেন ওয়াকারুজ্জামান, তিনি বলেছেন
1.5 বছর পর্যন্ত বা 16 মাসের কথা বলেছেন, আমরা এই সরকারের সাথে আছি। 16 মাসের ভিতরে এই সরকার একটি যাতে ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করে। এই 16 মাসে সরকার তো ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করতে পারবে না, বরং দেশের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করে ফেলেছে, মবের পরিস্থিতি তৈরি করে ফেলেছে। ইনক্লুসিভ যদি নির্বাচনে সরকারকে দিতে হয়, তাহলে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিতে হবে এবং আওয়ামী লীগের কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটাও তুলে নিতে হবে, যেটা এই সরকার করবে না। তাহলে সেনাবাহিনী যেটা চেয়েছে সেটা হচ্ছে না, এবং সেনাবাহিনী যে কারণে 5 আগস্টের পরবর্তী সময় ক্ষমতা নেয়নি যেটা চিন্তা করে, সেটাও তারা প্রতিফলন ঘটাতে পারে না। সেনাবাহিনী 5 আগস্টের পরবর্তী সময় কেন তারা ক্ষমতা নেয়নি, তার মেইন একটা কারণ হচ্ছে পৃথিবীর মধ্যে এখন সেনা শাসন খুবই অজনপ্রিয়। আর সেনাবাহিনী কোনো দেশের শাসন ক্ষমতা নিয়ে নিলে তখন সে দেশে এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ হয়ে যায়, সে দেশ অর্থনৈতিকভাবে একটু দুর্বল হয়ে পড়ে। কিন্তু বাংলাদেশে এখন যে ভঙ্গুর অবস্থা, বাংলাদেশের যে পরিস্থিতি, অন্তত সেনা শাসন জারি না করলো ওই 1/11 মতো সেনাপ্রধান তিনি নিজে উপদেষ্টা হয়ে 1-1.5 বছরের মধ্যে দেশকে কন্ট্রোল করে সকল দল অংশগ্রহণমূলক একটি নির্বাচন করতে পারে, সেটাও কিন্তু খারাপ হবে না। কিন্তু আমার ব্যক্তিগত অভিমত, বাংলাদেশের সেনাপ্রধানকে আমার কেন জানি জামাত ঘেঁষা মনে হয়, তার তত্ত্বাবধানে এই সকল কিছু ঘটছে সেটা মনে হয়। তারপরও কেন মাহফুজ আলম এসব কথা বলে সেটা আমার বোধগম্য না। এবং এসব কথা বলার পর যখন সমালোচনা বেড়ে যায়, তার স্ট্যাটাসে হাহারি এক বেড়ে যায়, এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তার স্ট্যাটাস নিয়ে মন্তব্য করে যে দেখবেন 2-3 ঘন্টা পর সেই স্ট্যাটাস মনে ইচ্ছাতে দিয়েছে, আবার কতদিন পর ডিলিট করে ফেলবে। ঠিকই ডিলিটও করে ফেলেছে। তাহলে স্ট্যাটাস কেন দিচ্ছে, সেটাকে আতঙ্কে দিচ্ছে, নাকি এগুলো আই ওয়াশের কারণে স্ট্যাটাস দিয়ে তারা মজা নিচ্ছে ওইদিকে ফোকাস নেওয়ার জন্য, নাকি জনগণকে বিনোদন দিচ্ছে, সেটাও আমরা বুঝতে পারছি না। তার ওই স্ট্যাটাসের মধ্যে প্রায় 26,000-এর মতো রিয়েক্ট পড়েছে। 26,000 রিয়েক্টের মধ্যে 12,000 ছিল হাহা রিয়েক্ট। তার মানে তার গ্রহণযোগ্যতা উপদেষ্টা হিসেবে কতটুকু, তার একটা স্ট্যাটাসের মূল্য কতটুকু, মানুষ কতটুকু গ্রহণ করে, সেটাও তার স্ট্যাটাসের মাধ্যমে প্রমাণ হয়ে গিয়েছে। কিন্তু ডক্টর ইউনূস যে আতঙ্ক থাকার কথা এই সরকার, সেটা 100% হওয়ারই কথা। কারণ 11 মাসে তাদের কোনো অর্জন নাই, বরং খুন, গুম, রাহাজানি, মব ছাড়া এবং বাংলাদেশের যে চারিদিকে গৃহযুদ্ধ পরিস্থিতি সেটা ছাড়া তারা কিছুই হলে কিছু প্রক্সি ভাবে আন্দোলনকারী নামিয়ে দেয়, জুলাই যোদ্ধা, তাদেরকে বলো শাহবাগ গিয়ে তোমরা আন্দোলন করো, তখন সরকার মেনে নিবে, আমরা এখানে এখন কিছু করবো না। এভাবে করে করে তারা দেশটা চালাচ্ছে। যেটা তারা করতে চায় সেটা নিজেরা করে না, আন্দোলনের নাম দিয়ে জুলাই যোদ্ধারা চাচ্ছে বলে সেটা করে নাই। সেটা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে করেছে, ছাত্রলীগ নিষিদ্ধের ব্যাপারে করেছে। এভাবে করে তারা রাষ্ট্র পরিচালনা করছে। এভাবে করে একটি রাষ্ট্র চলতে পারে না। এটা যদি সেনাবাহিনী আরো আগে বোঝা দরকার ছিল, এখনো কি বুঝছে না সেটা আমি জানি না। 1/11 মতো যদি কোনো বাংলাদেশের কাহিনী ঘটে সেটাই হবে বেটার। আর সেনাবাহিনী যদি ক্ষমতা নিয়ে নেয় বাংলাদেশের জনগণের মতো, আর কেউ এখন বর্তমান যে পরিস্থিতি, আর কেউ খুশি হবে না। এটা নিয়ে আমি একটি ভিডিও করেছি, সেখানে সকল কিছু বিস্তারিত আলোচনা করেছি কেন জনগণ এত বেশি খুশি হবে সেনাবাহিনী যদি ক্ষমতা নিয়ে নেয়। আর সেনাবাহিনী ক্ষমতা না নিয়ে নিল ওই 1/11 মতো ফখরুদ্দিন যেভাবে সেনাপ্রধান থাকা অবস্থা তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা হয়েছিল, ওভাবে করে ওয়াকার জন্য উপদেষ্টা হয়ে যায়। উপদেষ্টা হয়ে যাওয়ার পরে উনি নিজে যেটা চেয়েছেন যে 16 মাস পর একটা ইনক্লুসিভ নির্বাচন হোক, সেরকম ইনক্লুসিভ নির্বাচন উনি নিজেই তত্ত্বাবধানে নিজে একটা ইনক্লুসিভ নির্বাচন দেয়, বাংলাদেশে একটি রাজনৈতিক ব্যালেন্স তৈরি করুক, যেখানে আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার পাবে, বিএনপি রাজনীতি করার অধিকার পাবে, জামাত রাজনীতি করার অধিকার পাবে, সকল দল বল নির্বিশেষে রাজনীতি করার অধিকার পাবে। জনগণই নির্বাচনের মাধ্যমে ডিসাইড করবে কাকে আগামীতে বাংলাদেশে সরকারে দেখতে চায়। জনগণ যদি আওয়ামী লীগকে ইগনোর করে, সমস্যা নাই, জনগণ ভোট দিয়ে দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগ ফেসিস্ট দল, আওয়ামী লীগ গণহত্যাকারী, আওয়ামী লীগকে আমরা চাই না, ভোটের মাধ্যমে আমরা বুঝে নিব, কোনো সমস্যা নাই। আর বিএনপিকে সরকারে বসাতে চাইলে জনগণের ম্যান্ডেট দিয়ে জনগণ বসাবে, আরবি তত্ত্বাবধানে একটা সুন্দর নির্বাচন হোক, কোনো প্রবলেম না। জামাতকে চাইলে জামাতও বসুক, কোনো সমস্যা নেই। আমার কথা হচ্ছে একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক আরবি তত্ত্বাবধানে, এবং 1/11 মতো সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টা হিসেবে সেটা করুক। আমরা কেউ অখুশি হব না, সাধারণ জনগণ এটাই চাই, সাধারণ জনগণ এখন এটাতেই খুশি। পত্রপত্রিকায় পড়ি, জামাত বলে, বিএনপি বলে, এনসিপি বলে যে 1/11 পদধ্বনি শুনছি, একই সাথে এই কথা বলে, আবার একই সাথে নিজেরা নিজেদেরকে গালি দেয়, নিজেরা নিজেদের সাথে ঝগড়া করে। তা আমাদের মনে হয় জুলাইকে আমাদের মনে চিরস্থায়ী করে রাখতে হবে। তা আমাদের সেই বন্ধন যেন চলে না যায়। সকালবেলা একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে আমাদের জামাত নেতা আবুল কাশেমের যে সন্তান ব্যারিস্টার আরমান, উনি অনেক অনেক বছর গুম হয়েছিলেন। উনি এমন একটা কথা বলেছে, আমি জাস্ট সকাল থেকে আমার মনে হচ্ছে আমি আসলে আমাদের হয়তো অনেক বেশি শোনা দরকার আপনাদের এক্সপিরিয়েন্সগুলো। এত চমৎকার একটা কথা বলেছে, সে অনেক বর্ণনা দিল, কি ভয়াবহ অবস্থা ছিল, দিন না রাত বুঝতে পারতো না, চোখ বন্ধ করে রেখেছিল, কী বার তো দূরের কথা, দিন না রাত বুঝতে পারতো না। সেখানে প্রচণ্ড তার আকুতি ছিল, সে একটু মানে দেখতে চাই এটা কি দিন না রাত, এরকম একটা ফিলিংস নিয়ে। মঞ্জু ভাই সে কত বছর ছিল? হ্যাঁ, 8 বছর। আমরা কিন্তু রেজওয়ানা বলেছে আয়নাঘরে গিয়েছে, আয়নাঘরের সাইজটা হচ্ছে আপনারা যারা প্লেনে গেলে প্লেনের যে বাথরুমটা থাকে সেটুকের সাইজ, মানে ওখানে আপনি শুতে পারবেন না, পুরা শরীর মেলে শোয়া যায় না আর কি। সেখানে একটা মানুষ 8 বছর ছিল, 8 বছর। আমি সে বারবার বলতেছি, সবসময় চাইতো সেজন মরে যায়, মৃত্যুর চেয়ে অনেক বেটার আর কি, অন্ধকারে দূর করার জন্য। তারপর সে 2টা কথা বলেছে, আমার মনে হয় আপনাদের সাথে শেয়ার করি। একটা কথা বলেছে যে ওর মধ্যে প্রচণ্ড একটা প্রশ্ন আসছে যে শেখ হাসিনা এত বড় দানব কীভাবে হয়ে উঠতে পারবে, এত কষ্ট দিতে পারে মানুষকে, এত অত্যাচার করতে পারে, এত হত্যা করতে পারে, এত অবলীলায়, কীভাবে সেটা হলো আর কি। তার একটা অ্যানালাইসিস আছে, সে বললো এটা হয়েছে তার কারণ আমরা বাংলাদেশের অনেক মানুষ শেখ হাসিনাকে আমরা ব্যক্তি শেখ হাসিনা হিসেবে দেখি নাই,
আমরা দলের আচ্ছা আওয়ামী লীগের নেতা হিসাবে দেখতাম 7 খুন মাফ, আমরা দেখতাম সে কার সন্তান 7 খুন মাফ, আমরা দেখতাম সে এইভাবে দেখেছি একটা ব্যক্তি যে এরকম অমানুষ হয়ে গেছে সেটা আমরা রিয়ালাইজ করতে পারতাম না। এই আমরা বলতে সে আমাদের সো কল সিভিল সোসাইটিকে বুঝিয়েছে, কারণ জনমানুষ কিন্তু ঠিকই বুঝেছিল শেখ হাসিনা কি, তারা সবসময় প্রতিবাদ করেছিল। আরেকটা কথা আমাকে বলেছে, এটা আপনারা একটু প্লিজ মনে রাখবেন, আমার মনে হয় আমি জুলাই গণঅভ্যুত্থানে যত কথা শুনেছি এটা হচ্ছে বেস্ট কথা আমার শোনা। সে একটা জিনিস বলেছে, যখন আমরা জুলাই গণঅভ্যুত্থান করছিলাম, একজন লাশ পড়ে যাচ্ছে, একজন গুলি খাচ্ছে, বাকিরা সবাই তাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে, একজনের চোখে পানি দিচ্ছে, টিয়ার গ্যাসে একজনের চোখে লাগছে, আরেকজনের চোখে হেল্প করছে, সবাই মিলে একসাথে থাকছে, তখন কি আমরা কেউ চিন্তা করেছিলাম কে হিন্দু কে মুসলমান কে মাদ্রাসার ছাত্র, এটা কি চিন্তা করেছিলাম? করি নাই। তখন কি আমরা চিন্তা করেছিলাম সে কে গরিব কে বড়লোক কে বস্তিবাসী কে রিক্সা চালক? আমরা কিন্তু চিন্তা করি নাই। তখন কি আমরা চিন্তা করেছিলাম কে জামাত কে বিএনপি কে ছাত্র অধিকার কে এনসিপি, এগুলিকে আমরা চিন্তা করেছিলাম? আমরা খালি চিন্তা করেছি আমরা মানুষ, আমরা একটা অন্যায়ের বিরুদ্ধে একসাথে দাঁড়িয়েছি। এখানে আমার ধর্মের পরিচয়, বয়সের পরিচয়, বংশের পরিচয়, সম্পদের পরিচয়, দলের পরিচয় সব কিছু গৌণ। যখন আমরা এটা ভেবে আমরা প্রত্যেকে যখন নিজেকে মানুষ ভেবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারি এবং একই সাথে ন্যায়ের পথে দাঁড়াতে পারি, তখন কোনো বাধা থাকবে না। আনফর্চুনেটলি আমরা এই বন্ধনটা গণঅভ্যুত্থানের পর দেখি নাই। মানুষকে যে কত রকম মিথ্যা তথ্য দিয়ে বিভাজন সৃষ্টি করা, এর সম্পর্কে অশ্রদ্ধার প্রত্যেকে গালি দেয়। একটু আগে মঞ্জু ভাই আমাকে দেখাচ্ছিল, একজন নাম বললো, সে আমার সম্পর্কেও গালি দিচ্ছে। এখন প্রত্যেকে গালি দেয়। আমরা কি জুলাই গণঅভ্যুত্থানটা এই অসীম স্যাক্রিফাইসটা করেছিলাম প্রত্যেকে গালি দেওয়ার জন্য, প্রত্যেকে মিথ্যা কথা বলার জন্য, প্রত্যেকে ইনসাল্ট করার জন্য, প্রত্যেকে ঝগড়া করার জন্য? আমরা কি গণঅভ্যুত্থানটা করেছিলাম বিভেদ করার জন্য? আমি দেখতাম গণঅভ্যুত্থানকালে যত আমাদের এই গণঅভ্যুত্থানে যারা নেতারা ছিল প্রত্যেকে শ্রদ্ধা করতো। আপনি দেখেন খেয়াল করে এই 15 বছর আপনার ধরেন জামাত বিএনপি কোনোদিন কেউ কারোর সঙ্গে বাজে কথা বলতো? 15 বছর শেষ হলে সাথে শুরু হয়ে গেছে, যে যাকে যেভাবে পারে। এই ছাত্র শিবিরকে বাজে কথা বলতে হবে, ছাত্রদলকে বাজে কথা বলতে হবে, আক্তারদেরকে বাজে কথা বলতে হবে, নূরদেরকে বাজে কথা বলতে হবে। এটার জন্য একটু চিন্তা করে দেখেন যে আমরা সবাইকে মানুষ ভেবে একসাথে আমরা এই দানবকে সরিয়েছি। এই দানবকে শোনার পরে আমরা নিজেরা কি করা শুরু করেছি? প্রিয় দর্শক, আমি আশা করি সম্পূর্ণ প্রতিবেদনগুলো আপনি মনোযোগ সহকারে দেখেছেন। এই প্রতিবেদন সম্পর্কে আপনার কোনো মন্তব্য বা পরামর্শ থাকলে আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।